হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের 5 নম্বর চ্যাপ্টারটা শুরু করছি। তো আজকে আমরা এই চ্যাপ্টারের মূল যে বিষয়বস্তু এবং সমগ্র অংশ জুড়ে আমরা কি কি পড়ব তার একটা ছোট্ট শর্ট ডেসক্রিপশন আমরা দেব। তারপরে আমরা বিভিন্ন ক্লাসে তার সংক্ষিপ্ত পাঠ পাঠ করে আমরা আলোচনাটা করব। তো আমাদের যে পঞ্চম অধ্যায়টা রয়েছে অষ্টম শ্রেণী, সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। ঔপনিবেশিক শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসে কি করে পলাশী যুদ্ধের পর থেকে ধীরে ধীরে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে কি করে ভারতে উপনিবেশ তৈরি করবে, বাংলা থেকে শুরু করে পুরো সারা ভারত জুড়ে তৈরি করে ফেলবে, সেটা আমরা জেনেছি তৃতীয় অধ্যায়। তো সেই উপনিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা কিন্তু এখানে সুশাসন প্রতিষ্ঠিত করেনি, এখান থেকে কেবলমাত্র তারা অর্থ উপার্জন করার চেষ্টা করেছে এবং ভারতকে তারা একটা ইংল্যান্ডের যে বাজার হিসেবে তারা দেখত। তো সেই জন্য কি হয়েছে কি, সেই শাসনের প্রতিক্রিয়া স্বরূপ এখানে কি ঘটবে, এখানে আমরা দেখব যে ঔপনিবেশিক শাসনকালে এইখানে আমরা একদিক থেকে যেমন সহযোগিতার দেখতে পাবো, আর একদিক থেকে বিদ্রোহের কথাও আমরা জানব। অর্থাৎ ঔপনিবেশিক শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিভিন্ন শাসকেরা কিন্তু এই দেশে বিভিন্ন সংস্কারমূলক কাজ করে গেছেন, সেইটাকে আমরা বলছি তার সহযোগিতা। এবং সেই সহযোগিতাতেও আর কারা অংশগ্রহণ করেছিলেন না, উপনিবেশের মধ্যে ভারতীয় যে শিক্ষিত এবং মধ্যবিত্ত যাদেরকে ভদ্রলোক বলে বলা হচ্ছে, তারাই কিন্তু বিভিন্ন সংস্কার কাজের সঙ্গে তাদেরকে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। সেই ভারতের যে তিনটা যে অংশে তিনটা প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সি, একটা হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি। সেই তিনটা প্রেসিডেন্সিকে কেন্দ্র করে যে শাসন কার্যটা তারা সারা ভারত জুড়ে চালাতেন, সেই প্রেসিডেন্সিগুলোতেই কিন্তু বেশিরভাগ এই সংস্কারগুলো কিন্তু সাধিত হয়েছিল। তো ক্রমান্বয়ে যে সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকরা আসবেন, তারা ভারতে যখন এসে দেখবেন যে কিছু কুসংস্কার তখনও পর্যন্ত ভারতীয় সমাজে যে দৃঢ় হয়ে বদ্ধমূল ধারণার মতো হয়ে চেপে বসে রয়েছে, তাদেরকে কিন্তু তারা আইন প্রণয়নের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু অপসারণ করার চেষ্টা করবেন এবং সেই অপসারণের সাহায্য করবেন বিভিন্ন ভারতীয় তৎকালীন যে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হোক বা ভারতীয়, যাদেরকে ভদ্রলোক বলে তৎকালীন সময় কিন্তু পরিচিত ছিল। তো আমাদের সিলেবাসে বাংলা প্রেসিডেন্সিতে, অর্থাৎ এর আগের পরে চলে আসছি যে কোন কোন যে সেই যে সহযোগিতাতে, কেবলমাত্র সহযোগিতাটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে, আর একটা হচ্ছে কি ভারতীয়দের তরফ থেকে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সংস্কারমূলক কাজের জন্য, তার একটা তথ্য আমরা বলছি যে বিভিন্ন সময় যারা যারা কাজ করতে এসেছিলেন ভারতে, অর্থাৎ প্রশাসনিক বিভাগটা দেখার জন্য এসেছিলেন, তাদের মধ্যে আমরা বিশেষ করে তাদের লক্ষ্য কিন্তু ছিল, যদিও ভারতীয়দের উন্নতি করা তাদের কোনো লক্ষ্য ছিল না, কি করে তারা তাদের আয়ত্তে রাখতে পারবে সেই উপনিবেশটাকে, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু বিভিন্ন সংস্কার করেছিলেন। তবুও কি হচ্ছে যে কিছুজন মুক্তমনা এবং যে উদার যে মানসিকতা সম্পন্ন যে গভর্নর জেনারেলরা এসেছিলেন, তারা কিন্তু বিভিন্ন সময়ে যে ভারতের সেই যে কুপ্রথাগুলোকে তাদেরকে পীড়িত করেছে, সেই জন্য তারা কি করেছে না সেইগুলোকে অপসারণ করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে এবং শাসনের জন্য আইন প্রণয়নও করেছে। বিশেষ করে আমরা বলতে পারি লর্ড ওয়েলেসলি, যিনি 1803 খ্রিস্টাব্দে যে গঙ্গাসাগরে কন্যা শিশু বিসর্জন নামক যে একটা কুপ্রথা তৎকালীন ভারতীয় সমাজে ছিল, সেটাকে তিনি হচ্ছে তার অবসানকল্পে আইন প্রণয়ন করেন। তারপরে আমরা দেখব লর্ড বেন্টিংকে, যিনি 1829 খ্রিস্টাব্দে, যখন আমরা জানবো ভারতীয়দের যে রামমোহন রায় সহযোগিতা করেছিলেন, সেই যে সতীদাহ প্রথা নামক যে কুপ্রথাকে তিনি দূরীভূত করেছিলেন। তারপরে আমরা জানবো যে স্যার যে মেটক্যালফে কিংবা লর্ড অকল্যান্ডের সময় ঠগীদের দমন করা হবে, 1836 খ্রিস্টাব্দে ঠগী দস্যুদের দমন হবে। অর্থাৎ সেই সময় সমাজে বিভিন্ন জায়গায় লুটপাট করতো কিছু দস্যু, তাদের ঠগী দস্যু বলে বলা হতো, তাদের কিন্তু যে তাদের উপর নিয়ন্ত্রণ করার জন্য নিয়ম আনা হয়। তারপর লর্ড
যে এলএন বরার সময় কিন্তু দাস প্রথা বিরোধী আইন চালু করা হবে। দাস প্রথা বিরোধী আইন চালু হবে 1843 খ্রিস্টাব্দে দাস প্রথা বিরোধী আইন চালু করবেন। তারপরে 1844 খ্রিস্টাব্দে আমরা দেখব কি নরবলি প্রথা, তখনও কিন্তু সমাজে মানুষের বলি প্রথা প্রচলিত ছিল, লর্ড হার্ডিঞ্জ কিন্তু নিয়ম করে সেটাকে বন্ধ করবেন। এরপরে আমরা চলে আসছি 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইন। হিন্দু যারা বিবাহ হবে এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহযোগিতায় কিন্তু এটা হবে। তো আমরা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে যে সমস্ত গভর্নর জেনারেলরা কাজ করেছেন, সঙ্গে সঙ্গে ভারতীয়দেরও সহযোগিতা পেয়েছেন, তার একটা লিস্ট আমরা পরবর্তী আলোচনাতে দেব। আমাদের সিলেবাসে যেগুলো ডিটেলসে রয়েছে ভারতীয়দের কার্যকলাপটা একটু ডিটেলসে রয়েছে। তো এছাড়াও কিন্তু আমরা পরে জানবো যে লর্ড ক্যানিং এর সময় 1860 খ্রিস্টাব্দেও কিন্তু যে বাল্য বিবাহের বিরুদ্ধে কিন্তু একটা আইন প্রচলন হবে। বাল্য বিবাহ তৎকালীন সময়ে যে খুব ছোট বয়সের মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, সেই বাল্য বিবাহ আইনে কি করা হবে, যে বিবাহের বয়সটাকে কমপক্ষে 10 বছর করার যে নিয়ম চালু করা হবে। তারপরে 1870 খ্রিস্টাব্দে আমরা জানবো যে লর্ড মায়ো কি করবেন না, যে কন্যা শিশুর হত্যার বিরুদ্ধে তিনি একটা আইন প্রণয়ন করবেন। তো আমরা দেখতে পাবো বিভিন্ন সালগুলোকে আমরা এখানে বলে দিচ্ছি। 1803 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1829 হবে, তারপরে হবে 1843, 1844, তারপরে 1856 থেকে শুরু করে 1860 হবে, 1870 হবে। এইরকম ভাবে বিভিন্ন যে সময় যে শাসকেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কিন্তু এই সংস্কারমূলক কাজে তাদেরকে নিযুক্ত করবে। তাছাড়া আমাদের সিলেবাসে যে সহযোগিতার কথাটা বলছি, বিশেষ করে ভারতীয়দের যে তৎকালীন মধ্যবিত্ত শিক্ষিত ভদ্রলোকেদের অর্থাৎ তাদের কিন্তু এখানের অবদানটা আমরা আলোচনা করব। বিশেষ করে বাংলা প্রেসিডেন্সি অর্থাৎ বাংলায় ক্ষেত্রে যে সমস্ত সমাজ সংস্কারকরা তৎকালীন সময়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে রামমোহন রায়কে জানবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাটা আমরা এখানে আলোচনা করব। তো একটা কথা যে আমাদের এই বিষয়টা কিন্তু আমরা ক্লাস 10-এর যে 3 নম্বর 2 নম্বর চ্যাপ্টারের যে 10-এর 2 নম্বর চ্যাপ্টার কিংবা 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টার জুড়ে আমাদের এই একই আলোচনাগুলো কিন্তু থাকবে। তো আমাদের এখানে অষ্টম শ্রেণীর উপযোগী করে একটু কম করে আমরা আলোচনাটা এখানে করে নিতে পারি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় সম্পর্কে সেরকম সেই সময়ে যে সমাজ সংস্কারকের কাজ ছাড়াও শিক্ষা সংস্কারের সঙ্গে যারা এই তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিলেন বিজ্ঞানী, আমরা জানবো যে লুইস ভিভিয়ান ডিরোজিও এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এদের কিছু কার্যকলাপও আমরা এখানে জানবো, যাকে হচ্ছে কি ডিরোজিওকে কি বলা হচ্ছে, যে আমরা জানবো যে ডিরোজিওকে কিন্তু জাতীয়তাবোধের প্রথম কবি হিসাবে তাকে কিন্তু উল্লেখ করা হচ্ছে, দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনাদের যে বিভিন্ন অবদানগুলো আমরা শিক্ষা সংস্কারে জানবো। তারপরে ধর্মীয় সংস্কার, তৎকালীন সমাজের যে অবক্ষয় শুরু হয়েছিল হিন্দু সমাজে কিংবা মুসলিম সমাজে, সেই সমাজটাকে পুনরায় গঠন করার জন্য কিন্তু কিছু কিছু শিক্ষিত কিংবা নিরক্ষর, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো নিরক্ষর যে মানুষেরা কিন্তু জ্ঞানে তাদের জ্ঞান ছিল অসীম, তারা কিন্তু ধর্মীয় সংস্কার করার ক্ষেত্রে উদ্যোগী হবেন। বিশেষ করে হিন্দু ধর্মটাকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে আমরা রামকৃষ্ণ পরমহংসদের কিংবা স্বামী বিবেকানন্দের কথাটা জানবো। সঙ্গে সঙ্গে বৈষ্ণব সমাজের যে ধর্মের ক্ষেত্রে আন্দোলন আনবেন হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এছাড়াও আমরা লালন ফকিরের কথাও জানবো। আর মুসলমান সমাজের ক্ষেত্রে ধর্মীয় সংস্কারকের করার কাজে আগ্রহী হয়েছিলেন যে সৈয়দ আহমেদ খান, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক গোষ্ঠীর মধ্যে শাসক গোষ্ঠী বলছি বিভিন্ন যে শাসন কার্যের সঙ্গে নিযুক্ত ছিলেন। তিনি কিন্তু দেখবেন যে প্রকৃতপক্ষে মুসলমানদের যদি উন্নতি করতে হয়, তাদের শিক্ষার বিস্তার, নারী শিক্ষার বিস্তার, এগুলো সব করতে হবে। এইগুলো কিন্তু আমরা যে ভারতীয়দের ক্ষেত্রে বাংলা প্রেসিডেন্সিতে কি কি ঘটনাগুলো ঘটবে এখানে আমরা জানবো। ঠিক একই রকম ভাবে মুম্বাই প্রেসিডেন্সিতেও কিছু যে শিক্ষিত ভদ্রলোকদের আবির্ভাব ঘটবে, যারা কিনা যে সমাজ সংস্কারক বা শিক্ষা সংস্কারক কিংবা ধর্মীয় সংস্কারক কাজের সঙ্গে যুক্ত হবে। সেই মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত, সেখানে আমরা জানবো যে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত থেকে শুরু করে আত্মারাম পাণ্ডুরাং, যিনি 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। এছাড়া সেই প্রার্থনা সমাজের কার্যকারিতাটা আরো যে গতি পাবে মহাদেব গোবিন্দ রানাডের সময়। তো মহারাষ্ট্রের
যে সমাজ সংস্কারক কাজের সঙ্গে যাদের নাম জড়িত থাকবে আমরা এর পরবর্তী আলোচনাতে যাবো, যখন পাট পাট করে আলোচনা করব। তো আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা সেরে নিচ্ছি। এরপরে এখানে একজন মহিলা থাকবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবেন, পণ্ডিতা রমাবাই। পণ্ডিতা রমাবাই, যিনি কিনা যে একজন ব্রাহ্মণ মহিলা হয়েও শূদ্রকে তিনি বিবাহ করবেন, অর্থাৎ তিনি প্রচলিত সমাজের যে ধ্যান ধারণাটাকে ভেঙে দিতে চাইবেন। তাছাড়াও ঠিক একই সময় আমাদের মাদ্রাজ প্রেসিডেন্সির কথা জানবো। মাদ্রাজ প্রেসিডেন্সিতে আমরা জানবো যে বীরেশলিঙ্গম পন্তুলুমের নেতৃত্বে কিন্তু যারা কিনা বাংলার যে ব্রহ্ম আন্দোলনের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে এখানেও কিন্তু তারা সমাজ সংস্কারকে ব্রতী হবে। তাছাড়া ভাগিনী শুভলক্ষ্মী, যিনি কিনা নারী শিক্ষার দিকটাও দেখবেন। তো বাংলার নারী শিক্ষার ক্ষেত্রেও আরো একজনের অবদান অসীম আমরা জানবো, যে তিনি হচ্ছেন কি বেগম রোকেয়া। বেগম রোকেয়ার কথাটাও আমরা জানবো, যিনি হচ্ছেন যে নারী শিক্ষার যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া, যার সম্পর্কে আমরা পঞ্চম শ্রেণীতে বা সম্ভবত ক্লাস 6 এর ইংলিশে আমরা পড়েছি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি কিন্তু নারী শিক্ষার যে বিস্তারের জন্য তিনি কিন্তু তার অবদান থাকবে। এই সমস্ত গুলো থাকবে এই চ্যাপ্টারের যে ভারতীয়দের বিভিন্ন কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে বিভিন্ন সহযোগিতা, অর্থাৎ বিভিন্ন সংস্কারমূলক কার্যকলাপ। এরপরের পার্টে যেটা চলে আসছি, যে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে যেমন শুধু সংস্কার হয়নি, কিছু বিদ্রোহ ঘটবে। অর্থাৎ ঔপনিবেশিক শাসনের যে আমরা চরিত্রটা দেখেছিলাম, যে অর্থ শোষণ, এর আগের অধ্যায়ে আমরা পড়েছি, তো সেইটার প্রথম ফলটা, অর্থাৎ প্রথম যে যারা সবচেয়ে বেশি পীড়িত হবেন তারা কিনা কৃষক সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, কিংবা ভিক্ষুক সম্প্রদায়, কিংবা হচ্ছে ধর্মীয় কারণে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী সন্ন্যাসী ফকির, এরাই কিন্তু বিশেষ করে প্রথমেই তারা কিন্তু যে তাদের উপর যে ঔপনিবেশিক শাসনের যে প্রতিক্রিয়াটা কিন্তু তারাই দেখাবেন। তো আমাদের এই অষ্টম শ্রেণীতে কয়েকটা মাত্র বিদ্রোহের উল্লেখ রয়েছে, যদিও অনেকগুলো বিদ্রোহ কিন্তু ঘটবে, যেগুলো আমরা দশম শ্রেণীতে আরো ভালো করে পড়বো। তবুও যে গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো আমরা এখানে পড়ে যাবো, এক নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল যারা একটি নাম, যে বিহারের ছোটনাগপুর অঞ্চলে সেই অরণ্য অঞ্চলে বসবাস করতো, সেই সাঁওতাল বিদ্রোহ 1855-56 খ্রিস্টাব্দের দিকে এটা সংঘটিত হবে। তারপরে মুন্ডা বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিদ্রোহটা এই চ্যাপ্টারে আমরা পড়বো, সিপাহী বিদ্রোহ, যেখানে শুরুটা হবে সিপাহীদের দ্বারা, কিন্তু সেই সিপাহী বিদ্রোহটা ক্রমান্বয়ে সমাজের সর্বস্তরে কি করে জমিদার থেকে শুরু করে একবারে দিল্লির যে শাসক তিনিও জড়িয়ে যাবেন, সেটা সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহের কারণ থেকে শুরু করে তার বিস্তার, ফলাফল, প্রকৃতি, চরিত্র, এইগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব শেষ পর্যায়ে সেটাও আলোচনাটা করব। তো আজকের আমরা এই অষ্টম শ্রেণীর যে 5 নম্বর চ্যাপ্টারে আমরা কি পড়তে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত চিত্র আমি তুলে ধরলাম। তো এখানে আরো বিদ্রোহগুলোকে পড়বো, তো তোমরা এর পরবর্তী বইটাকে ভালো করে পড়বে। আমরা পরে ফিরে আসব, যে পার্ট করে আলোচনা করব, সম্ভবত 5-6টা ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব।